কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে তাণ্ডব চালিয়েছে সন্ত্রাসীরা, বললেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন। শিথিল কারফিউ চলছে অফিস আদালত, রাজধানীর সড়কে বিভিন্ন স্থানে যানজট। স্বাভাবিক অবস্থা ফিরছে দেশের বিভিন্ন স্থানে। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা যুক্তরাষ্ট্রের। ঢাকায় মার্কিনীদের চলাচল ও বাংলাদেশ ভ্রমণে সতর্ক থাকার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিরপুর 10 নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, যারা দেশের এই ক্ষতি করল তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। নাশকতায় জড়িত সবার বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকারীদের নতুন নতুন দাবি নিয়ে কালক্ষেপণের সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। রকুনুজ্জামানের প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে মিরপুর 10 নম্বরের মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনের সময় চালানো ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, সব মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তারা যেন ঘরে ফিরে পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারে, সেই জন্যই ছিল এই মেট্রো রেল। এমন স্থাপনায় হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনের সুযোগে নাশকতা, ধ্বংসযজ্ঞ চালানোর কথা উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি না করেছি মানুষের জন্য, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা, রাস্তাঘাট, পুল, ব্রিজ, সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ, তাতে কারা লাভবান? এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? সেটাই আমার প্রশ্ন, যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এরপরেও হাইকোর্ট, উচ্চ আদালত রায় দিল। আমরা বারবার কথা বলেছি, বোঝাতে চেষ্টা করেছি। এমনকি এই কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম। একটা কথা বলে যায়, ফিরে যে আরেকটা করে। যে দাবি তারা করেছিল, সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি আরও এটা বাড়িয়ে দিয়েছি, মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। কেন? মানুষ আরও শুদ্ধভাবে চলতে পারে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো, সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি।
গত শুক্রবার মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে যে ধ্বংসযজ্ঞ চালানো হয় তাতে স্টেশন দুটি পুনরায় চালু করতে কত সময় লাগবে তা নিশ্চিত নয় বলেও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ করতে নাশকতাকারীরা এখনও ঘাপটি মেরে বসে আছে, তাই দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা উত্তরের নেতাকর্মীদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমানের নির্দেশেই এই হামলা হয়েছে। সম্প্রতি বিএনপি তার কমিটি রদবদল করে বেছে বেছে চিহ্নিত সন্ত্রাসীদের নেতা বানিয়েছে বলেও মন্তব্য তার। ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে নয়, চোরাগুপ্তা হামলার মাধ্যমে রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামায়াত। বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ কষ্টে আছে, খাদ্য সহায়তায় নেতাকর্মীদের তাদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। কোনো গুজবে কান না দিয়ে তা প্রতিরোধ করার নির্দেশও দেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বিএনপি তার চিরদিনের পরিচিত চেহারা আবারও মেলে ধরেছে এবং তারা নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা ক্ষমতা চায়, ক্ষমতায় যেতে চায় সন্ত্রাসী কায়দায়, চোরাগুপ্তা পথে অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে বাড়ির আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। কারফিউ শিথিল থাকায় সপ্তাহের শেষ দিনে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। অফিস, আদালত, মার্কেট খুলে যাওয়ায় প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকে। প্রতিটি সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় যানজটও চোখে পড়েছে কোথাও কোথাও। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সপ্তাহের শেষ কর্মদিবস চলমান পরিস্থিতিতে 2 দিন ধরে অফিস, আদালত খুলে যাওয়ায় এবং বেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 7 ঘন্টা কারফিউ শিথিল থাকায় কিছুটা পুরনো রূপ ফিরে পায় কর্মব্যস্ত নগরী। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিটি সড়কে যান চলাচল শুরু হয়। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করছে, তবে যাত্রী তুলনামূলক কম। মোটামুটি স্বাভাবিক, যে 10টা থেকে 5টা পর্যন্ত বসছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে। গাড়িগুলো বাড়ছে, দেখেন আপনার সিএনজিগুলো বেশি, সিএনজি খালি নাই, কোনো যাত্রী নেই। আজকে বাড়িয়েছি, গতকালকে বাড়িয়েছিলাম, প্রচুর জাম রাস্তায়, লোকজন অনেক বেশি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসলেও জরুরি প্রয়োজনেই শুধুমাত্র ঘর থেকে বের হচ্ছে মানুষ। নগরবাসীর প্রত্যাশা, রাজধানীর চিরচেনা কর্মব্যস্ততা দ্রুত ফিরে আসুক। মানুষের মনে যে একটা আতঙ্ক ছিল, সেই সংকটময় পরিস্থিতির অবসান ঘটিয়ে সবাই এখন চিরচেনা কর্মস্থলে ফিরছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম দেখলাম যে অনেকটাই স্বাভাবিক, তো গাড়িগুলো ভালোভাবে চলতেছে। আগের তুলনায় গাড়ি চলাচল সচরাচর করতেছে এবং পরিবেশ শান্ত। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট, বিপণী বিতান। ফুটপাতে নিম্ন আয়ের মানুষ এবং হকাররাও বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। কারফিউ শিথিল করায় তারাও স্বস্তি প্রকাশ করেছেন।
পরিস্থিতিটা মোটামুটি দেখা গেছে আগের চেয়ে একটু ভালো, আর একটু ভালো হওয়ার চেষ্টা থাকলে ভালো হইতো সরকার। বেচাকিনি তো নাই, দোকান করলাম একটু আগে, বেচানি যদি বিকালে কিছু হয় আশা করা যায়। এই যে এখন দোকান লাগাই 5টার পরে কাটবো, আমাদের কাস্টমার আসবে, এই 2-4টা ব্যস্ত হলে বেচুম, না ব্যস্ত হলে তো আমরা এই দুর্ভোগ। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন সহকর্মী শাহেদা পিয়া, আতিয়ার পারভেজ ও জুয়েল আহমেদ। কারফিউ শিথিল হওয়ায় এবং অফিস আদালত কলকারখানা খুলে যাওয়ায় কিন্তু আমরা দেখছি বন্দরনগরী চট্টগ্রামে আজ থেকে কিন্তু মানুষের আনাগোনা বেড়েছে, প্রাণচাঞ্চল্য বেড়েছে আসলে নগরীতে। দূরপাল্লার বাস চলাচলও শুরু হয়েছে। সর্বোপরি বলা চলে যে কয়েকদিনের স্থবিরতা শেষে আসলে বন্দরনগরী চট্টগ্রামে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দোকানপাট খুলেছে, যারা নিম্ন আয়ের মানুষ ছিল তারা আসলে কাজের জন্য কিন্তু তারা আজকে সড়কে বেরিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার পিকচার প্যালেস মোড়ে। দেখতে পাচ্ছেন এখানে সড়কের যে চিত্র, তাতে কিন্তু জনজীবন অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে এসেছে। আজ খুলনায় ভোর 6টা থেকে সেনাবাহিনী মাঠে নামার পর থেকে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সকাল থেকে মানুষের চলাচল যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে গণপরিবহনের সংখ্যাও, যদিও বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। দূরপাল্লা যেসব পরিবহন রয়েছে, রংপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে বা দক্ষিণের জেলাগুলোয় কোনো ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল করেনি। বাংলাদেশে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ঢাকার পরিস্থিতি আমলে নিয়ে মার্কিনীদের চলাচল ও বাংলাদেশে ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার মনে করিয়ে দেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার নিন্দায় বক্তব্য দিয়েছেন তিনি। বলেছেন, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যে কোনো প্রতিবাদ কর্মসূচিতে সহিংসতা, এমনকি শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা ছড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিয়ে বাংলাদেশে মার্কিনীদের চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন মিলার। তিনি বলেন, জরুরি প্রয়োজন নেই এমন মার্কিনী, বিশেষ করে দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার আহ্বানও আগে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ছাত্রলীগ মারলে 5,000 টাকা আর পুলিশ মারলে 10,000 টাকা, এই ঘোষণা দিয়ে নাশকতাকারীদের মাঠে নামিয়েছিল বিএনপি জামাত, জানালেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নাশকতার ঘটনায় যুবদল নেতা নূরে আলম সিদ্দিকীকে গ্রেফতারের পর তিনি কথা বলেন। হারুনুর রশিদ জানান, লন্ডন থেকে নির্দেশ দেওয়ার পর সারা দেশে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মাঝে এই ঘোষণা ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া যাত্রাবাড়িতে পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের নাম ও পরিচয় পাওয়ার দাবি করেছেন তিনি। নাশকতাকারীদের অর্থের উৎস এবং মদতদাতাদের নামও গোয়েন্দাদের হাতে এসেছে বলে দাবি করেন হারুনুর রশিদ। পুলিশের মনোবল ভাঙতেই এই কৌশল নেওয়া হয়েছিল বলে মনে করেন তিনি। পরিকল্পিত না হলে তারা এত দ্রুত সময়ের মধ্যে এত লোক বাহির থেকে নিয়ে আসলেন কিভাবে? 10,000 টাকা আর 1 লাখ টাকা যাই দেন, পুলিশ এত সস্তা না। আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে, আমাদের 3টা পুলিশ সদস্যকে তারা একজনকে তারা জনসম্মুখে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না, এটা ঠিক। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি। 21 পদকপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক, ভাষাবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর মাহবুবুল হক আর নেই। বুধবার রাত 2:45 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 76 বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। ডক্টর মাহবুবুল হক 1948 সালের 3 নভেম্বর ফরিদপুরের মধুখালীতে জন্মগ্রহণ করেন। এরপর বেড়ে ওঠেন চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে বাংলা ভাষা ও সাহিত্যের সম্মান, 1970 সালে একই বিষয়ে স্নাতকোত্তর এবং 1997 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
পাঠ্য বই রচনা করেন, পরিচিতি লাভ করেন ডক্টর মাহবুল হক। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সহ বিশেষজ্ঞ হিসেবে নানা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রমিত বাংলা নিয়মের নিয়ম প্রণয়নে সক্রিয় ভূমিকা রয়েছে তার। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণ চলাকালে বিক্ষোভ কর্মসূচি হয়েছে কংগ্রেসের ভেতরে ও বাইরে। গাজায় বর্বর আগ্রাসনের বিষয়ে আপত্তি জানিয়ে এই আয়োজন বয়কট করেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সহ ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ৩৯ জন কংগ্রেস সদস্য। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের জয় মানে যুক্তরাষ্ট্রের জয়, আর পরাজয় মানে যুক্তরাষ্ট্রের পরাজয়। ১ ঘণ্টারও বেশি দীর্ঘ আবেগ মিশ্রিত জ্বালাময়ী ভাষণের কোথাও ছিল না যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত। ইরানের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু দাবি করেন, অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়েছে ওয়াশিংটন ও তেল আবিব। নেতানিয়াহু যখন গাজায় আগ্রাসনের পক্ষে সাফাই দিচ্ছিলেন, তখন একই শহরে অন্য অনুষ্ঠানে ইসরায়েলের বর্বরতায় নিন্দায় বক্তব্য দিয়েছেন প্রমিলা জয়পাল, জিম ম্যাকগভর্ন সহ কয়েকজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়। এর আগে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।